পরিচিত ভাবে না, তবে রাতে শোয়ার আগে এক বিশাল সাইজের এক মগ চা নিয়ে এই সময় এই বাড়িতে একমাত্র ছাদে সেই আসে। চার শরিকের ছাদ তাদের। চার শরিকের ছাদ হলেও অতি দরকার ছাড়া ছাদে কেউ পা মারায় না, রাতে তো আরো না। পুরনো এই একতলা বাড়িটার সামনে বিশাল উঠোন, তাই ছাদের আর খুব একটা প্রয়োজন পড়ে না। তবে আজ কার এত দরকার পড়লো যে হাট বসে গেছে ছাদে, সে দরজার সামনে থেকে উকি দিল। তাদের বাড়ির ছোট্ট বাচ্চারা সবাই আর তাদের মধ্যমণি একজন, সে জানে আজ মেজো চাচির বাবার বাড়ির লোক এসেছে। এদের আবার অবস্থা ভালো, অন্তত তাদের চেয়ে ভালো, তাই এই বাসায় আসলে তারা একটু ভাব নিয়ে চলে। অবশ্য তাদের ভাব আমাদের মা চাচিরা ধার ধারছে বলে মনে হয় না। এরা তাদের ওই বিশাল বাড়ি আর তাদের বাচ্চাদের বাপ ভাই নিয়ে ব্যস্ত, আরেকজনের ভাব দেখার সময় কই। তের বাবা চাচারা চার ভাই, এই চার ভাইয়ের হাড়ি আলাদা হলেও ঘর এখনো এক ছাদের নিচে। দাদার তৈরি করা বাড়ি, যার যার রুম নিয়ে শুধু হাড়িটাই আলাদা হয়েছে। বাথরুম, গোসলখানা, উঠান, বলতে গেলে সব একই। তের গ্যাঞ্জাম ভালো লাগে না, তার মধ্যে তার আবারও বিয়ে ভেঙেছে, এই নিয়ে 3 বার। সে দেখতে মোটামুটি ফর্সা, বিয়ে পাত্র নিয়ে তাদের বাড়ির কোনো আহামরি চাওয়া পাওয়া নেই। ব্যাস পেটে ভাত খাইয়ে ভালো রাখতে পারে এমন পাত্র হলেই হবে। সেরকম পাত্রই আসে, তাকে পছন্দও করে, কথাবার্তা এগিয়ে দিন তারিখও ঠিক হয়ে যায়। তখনই কোনো কারণে তারা বেঁকে বসে। এবারেরটাও সেই রকম। তবে বিয়ে ভাঙা নিয়ে এর মধ্যে এখন আর কোনো আবেগ কাজ করে না। সে ছোটখাটো চাকরির চেষ্টা করছে, হলেই ব্যাস বাবাকে সোজা বলবে সে বিয়ে করবে না। পেটের ভাতেরই তো সমস্যা, তারটা সেই দেখবে। এই বাড়ির বড় ছেলে বড় মেয়ে, সে শুধু বড় মেয়ে না, এই বাড়ির প্রথম সন্তান, তাই সবার স্নেহটাই অন্যরকম। তাই বিয়ে ভাঙা নিয়ে তার কোনো আবেগ কাজ না করলেও পুরো পরিবার এমন ভাবে দুঃখ বিলাস করে যেন বিয়ে না, সে বিধবা হয়ে গেছে। তাই সে বিয়ে ভাঙার কয়েকদিন রুম থেকে খুব একটা বের হয় না। তাই এই রাতে ছাদে হাট বসার কারণ সম্পর্কে কোনো অবগত না। তবে এক ভাইয়ের ঘরে মেহমান এলে ধুম 3 ঘরেই লেগে যায়। খাওয়া দাওয়া তো আছেই, সাথে থাকার জায়গাও এলোমেলো হয়। এক একজন এসে এক একজনের সাথে যোগ হয়ে যায়। কোনো সংকোচ নেই, দ্বিধা নেই, জিজ্ঞাসা করার প্রয়োজনও নেই। বালিশ হাতে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে, যেখানে খালি সেখানেই পটাং হয়ে শুয়ে পড়ে। সে ফিরে যেতে নিল। আজকে যে আর তার ছাদ বিলাস হচ্ছে না ঠিক বুঝলো। তখনই তার ছোট্ট বোন বলল, এই তে আপা, যাচ্ছিস কেন? এদিকায় দেখ, ভাইয়া কি সুন্দর ম্যাজিক দেখাচ্ছে। তে ঘুরে দাঁড়ালো। একবার চলে যেতে মন বলল, আবার কি মনে করে যেন এগিয়ে গেল। সে এগিয়ে যেতেই একজন কৌতূহল মাখা সুরে বলল, আরে তে আপা, কি খবর আপনার? তে সোজা তার দিকে তাকালো। এই কৌতুকধারীর কণ্ঠের মালিকের নাম জাঙ্কুক, মেজো চাচির ভাইয়ের ছেলে। বয়সে তারা সমবয়সী হলেও মেয়ে হিসাবে তে আগে বড় হয়েছে, ম্যাচিওর হয়েছে। এই ছেলের মধ্যে তেমন কোনো হাবভাব ছিল না, এখনো যে আছে তা না। তবে আগে দেখতে ছিল রোগা পাতলা টিংটিঙে, এখন অবশ্য সেরকম নেই। উঁচু লম্বা ফর্সা, সুস্বাস্থ্যের অধিকারী। সে শান্তভাবে বলল, ভালো। ফিরতি কোনো কথা তার বলার ইচ্ছা হলো না। এই ছেলে দেখতে সভ্য, মাসুম টাইপের হলেও ফাজিলের চূড়ান্ত। 2 দিন যেতে না যেতেই ফুপুর বাড়ি এসে হাজির। শুধু এখন না, সেই ছোট্টবেলা থেকে। তখন তাদের বয়স কত তা ঠিক মনে নেই। শখ করে একবার তারা সবাই উপর নিচ করে ঘুমিয়েছে এক ঘরে, তে ঘুমিয়েছে খাটের এক কোণে। এই ছেলে শুয়েছে নিচের রুমের আর এক কোণে। সেখান থেকে ফট করে উঠে বসে বক্তৃতা দেওয়ার মতো করে বলল, আমার ভাই ও বোনেরা, তোমাদের সাক্ষী রেখে আমি আজ একটা কথা বলতে চাই। সবাই তখন ফট করে উঠে বসলো। সবার মুখে মিটিমিটি হাসি। বয়স এসে সবার বড় হলেও ভাই বোনেদের মধ্যে কেউ খুব একটা ছোট বড় না, 1-2 বছরের ব্যবধান।
ওই যে খাটের ওই কোনায় রোগা চশমা পরা মেয়েটা আছে, তাকে আমি বিয়ে করব। এখন না, যখন বড় হব তখন। সবাই হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। তে অবশ্য হাসেনি, সে ছোটবেলা থেকেই নিশ্চুপ। তবে তাকে রোগা বললে তখন সে খুব কষ্ট পেত। বিয়ে কি তখন সে বোঝে না, তবে রোগা বলায় সে খুব কষ্ট পেল। সেই কষ্ট বুকে চেপে কাঁদো কাঁদো মুখে সেও সেদিন মনে মনে বলেছিল, এই যে ঘরের কোনায় ফর্সা রোগা টিংটিঙে ছেলেটা, তাকে সে ঘৃণা করবে। এখন পরে বড় হলেও, এমনকি সব সময়। ছোটবেলার কোনো কথাই কারো মনে থাকে না, তবে তারটা রইল। তার থাকার অবশ্য কারণ আছে। এই ছেলেটাকে কখনো নাম ধরে ডাকেনি, যখনই ডেকেছে এই টিকটিকি বলে। আর এটা বললে তার মনে পড়েছে, সে এমনিতেও কারোর সাথে খুব একটা কথা টথা বলে না, এই ছেলের সাথে তো আরো না। তখন সে সবে মাত্র এসএসসি দেবে। এই ছেলে তাদের বাড়িতে এসেছে সে জানে না, অবশ্য কখন আসে কখন যায় সে খুব একটা খবর টবর রাখে না। বড় হয়েছে, তাছাড়া চাচির ভাইয়ের ছেলে, তার কি? আসলে সে থাকে ছেলেদের সাথে, আর সে নিজে থাকে নিজের মতো, তাই তেমন দেখা টাকা হয় না। তেমনি একদিন স্কুল থেকে ফিরে সে ছাদে গেছে, গিয়ে দেখে এই বাঁদরও আছে। সে ফিরে আসবে, সে পথ আটকে দাঁড়ালো। দাঁড়িয়ে অতি স্বাভাবিকভাবে বলল, এই টিকটিকি, তোকে কি আমি একটা চুমু খেতে পারি? তে বরাবরই ঠান্ডা প্রকৃতির মেয়ে, তবে তখন কি হলো কে জানে। সে যেমন অতি স্বাভাবিকভাবে কথা বলেছে, সেও অতি স্বাভাবিকভাবে ঠাস করে তার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। দিয়ে শান্তভাবে বলেছে, আমার নাম শুধুতে কিম তেইয়ং, বলে চলে এসেছে। ঘটনার পর অনেক দিন গেছে, এই ছেলে হাজারবার এই বাসায় এসেছে, দেখাও হয়েছে অনেকবার। তার ধারণা ছিল এরপরে এই ছেলে তার সাথে আর কথা বলবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে তাকে দেখলে একগাল হেসে বলে, আরে তে আপা, কি খবর আপনার? টিকটিকি টের থেকে যে আপায় পদোন্নতি হয়েছে তাতে তার মাথা ব্যথা নেই। আর এক কথায় সেই বেয়াদব ছেলেটাকে ঘৃণা করেছে এবং করবে। অবশ্য তার ঘৃণাও এই ছেলেটার কিছু যায় আসে বলে মনে হয় না। সে দিব্যি আছে, সে সুন্দর ফর্সা স্মার্ট ছেলে, পানি প্রার্থীরও অভাব নেই। বাইরের দুনিয়ার খবর না জানলেও বাড়ির খবরাখবর তে জানে। এই বাড়ির মেয়েরাই তার জন্য চাতক পাখির মতো বসে থাকে। এই যে কি ছাতার মাথা করছে, তার নিজের বোন সহ চাচাতো বোনেরাও হাঁ করে করে গিলছে। সে এগিয়ে যেতে জঙ্কুক গলে গিয়ে বলল, এই আমাদের সম্মানিত তে আপাকে বসার জায়গা করে দে। এই কথায় সবার মধ্যে হাসির রোল পড়লো। তে অবশ্য সব সময়ের মতো নিশ্চুপই থাকলো, তবে সবাইকে অবাক করে দিয়ে সবার মধ্যে বসলো। তার হাতে চায়ের মগ হাঁটুর ওপরে রেখে জঙ্কুকের হাতের দিকে তাকিয়ে বলল, এগুলো কি? জঙ্কুক ফিক করে হাসলো, হেসে বলল, ম্যাজিক। কিসের ম্যাজিক? এই সাদা টুকরো কাগজ পানিতে রাখলে আপনার মনে যা তাই ফুটে উঠবে। তে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হাত বাড়িয়ে বলল, দেখি। জঙ্কুক আবারও হাসলো, বেছে বেছে একটা কাগজ তার দিকে বাড়িয়ে দিল। তে হাতে নিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, তারপর জঙ্কুকের সামনে রাখা জগে সেটা ভেজালো। সাথে সাথে সেখানে ভেসে উঠলো কিছু লেখা। সবাই মিটমিট করে হাসলো, সবাইকে অবাক করে দিয়ে তেও হালকা হাসলো, হেসে বলল, লেবুর রস দিয়ে সাদা কাগজে কিছু লিখে শুকালে কাগজটা আবার সাদা হয়ে যায়, সেটাই পানিতে ভেজালে স্পষ্ট হয়। এখানে কোনো ম্যাজিক নেই, না আছে আমার মনে কি সেটা। তাই এখানে আমার মনের খবর না থাকলেও অন্য লোকের মনে কি সেটা অবশ্যই আছে। বলেই তার হাঁটুর উপরে রাখা মগটা উঁচু করে সব চা জঙ্কুকের মাথায় ঢাললো। ঢেলে উঠে স্বাভাবিকভাবে চলে এলো, আর খেয়াল করলো তার ভালো লাগছে। অনেকদিন আগে থাপ্পড় মেরে যেরকম শান্তি পেয়েছিল ঠিক সেরকম লাগছে। সকালেতে ঘুম থেকে উঠেই শুনলো সে নাকি চায়ের মগ দিয়ে জঙ্কুকের মাথা ফাটিয়ে ফেলেছে। সে কতক্ষণ ঝিম মেরেই
বসে রইল। তার ছোট্ট বোন জিমিন কলেজে যাওয়ার জন্য তার সামনে ঘুরে ফিরে রেডি হচ্ছে। তে জিমিনকে বলল, মাথা আমি ফাটিয়েছি। জিমিন মুখ ফুলিয়ে বলল, কাজটা একদম ঠিক করনি আপা। কফি ঢেলেছো, আবার বাড়ি মেরেছো কেন? দেখো তো ভাইয়ার কি অবস্থা, বিছানা থেকে তো মাথা তুলতেই পারছে না। আচ্ছা। জিমিন ভুরু কুঁচকে এমন ভাবে তাকালো যেন এই প্রশ্ন করে বিরাট এক অপরাধ করে ফেলেছে। বাড়ির সবাই তাকে অবাক চোখে দেখছে। তাদের শান্তশিষ্ট মেয়ে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে, এটা তাদের হজম হচ্ছে না। আবার হয়তো এও ভাবছেন বিয়ে হচ্ছে না বলে মাথা খারাপ হচ্ছে। সে টেবিল থেকে আবার তার স্পেশাল চায়ের মগটা নিয়ে সোজা গেল সুগার রুমে। সুগা মেজো চাচার ছেলে, এইদিকে সে আসে না বললেই চলে। তবে আজ এলো। জাঙ্কুক খাটে শুয়ে পায়ের ওপর পা তুলে আরামসে মোবাইল দেখছে। মাথায় ব্যান্ডেজ, পাশেই সুগা বসা। তাকে দেখেই ফট করে দাঁড়িয়ে গেল। বয়সে এই ছেলে ছোট, তার দেখে অবশ্য মনে হয় না, তবুও তাকে দেখে মাথা নিচু করে ফেললো। জাঙ্কুক তার দিকে তাকালো না, পা নাচাতে নাচাতে বলল, সুগা ভাই আমার, আমাদের মহামান্য তে আপা এসেছে, যা আপ্যায়নের ব্যবস্থা কর। সুগা হুড়মুড় করে বেরিয়ে গেল। তে অবাক হলো না। এই বাড়ির ছেলে মেয়েরা বিশেষ কোনো কারণে এই ছেলেকে খুবই পছন্দ করে। সে যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে। সুগা যেতে জাঙ্কুক ফট করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে এগিয়ে গিয়ে স্বাভাবিকভাবে দরজা লক করলো। এভাবে সে দরজা লক করেছিল আর একটা দিনও। তখন সে সবে মাত্র 6 উঠেছে। নতুন বই, নতুন স্কুল নিয়ে সে খুশিতে দিশেহারা। কারেন্ট নেই, গরমে সবাই ওষ্ঠাগত, উঠানে সবাই মাদুর পেতেছে, আর সে রুমে মোমবাতির আলোয় নতুন বই উল্টে পাল্টে দেখছে। তখনই এই ছেলে এসে হাজির। দরজাটা লক করে তার সামনে সে দাঁড়ালো। তে ভুরু কুঁচকে মাথা তুলে তার দিকে তাকালো। সে তাকাতেই বলল, কোনো চিৎকার টিৎকার দিবি না তে, খবরদার, আগেই বলে দিলাম। তে বুঝে উঠতে পারলো না কিছু বলবে, তার আগে তার মাথার বেনি শক্ত করে হাতে পেঁচিয়ে মুড়িয়ে ধরলো। সে সত্যিই চিৎকার দিল না, তবে ব্যথায় কুকড়িয়ে উঠলো। তোকে বলেছিলাম না আমাদের স্কুলে ভর্তি হবি, অন্যটাই হয়েছিস কেন? গার্লস স্কুল। তোর গার্লস কি আর বয়েজ কি? তোর মতো মেয়ের দিকে কে তাকাবে? হ্যাঁ। তের চোখে পানি এলো। সেই পানি নিয়ে টলমল চোখে তাকিয়ে রইল। আজও সে একইভাবে তাকিয়ে রইল, তবে আজ চোখে টলমলে পানি নেই, শান্ত শীতল চোখ। সেই শান্ত শীতল চোখের দিকে তাকিয়ে জাঙ্কুক হাসলো। হেসে মাথা নিচু করে বলল, নিন মহারানী, ইচ্ছা পূরণ করুন, করে শান্তিতে থাকুন। এমনিতেও বিয়ে হচ্ছে না বলে দুঃখে মরে যাচ্ছেন। তে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সে সত্যি সত্যি এই ছেলের মাথা ফাটানোর ইচ্ছা এসেছিল, তবে এতেও এই ছেলের কিছু আসবে যাবে বলে মনে হয় না। সে চলে যেতে নিল, তখনই জাঙ্কুক খপ করে তার হাত ধরে বসলো। ব্যাস, ধরতে দেরি, তের বাড়ি মারতে দেরি হয়নি। চায়ের মগ ভেঙে চৌচির আর জাঙ্কুকের সাদা মিথ্যা ব্যান্ডেজ এবার সত্যি সত্যি ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করলো। সেই বর্ণের দিকে তে শান্ত চোখে তাকিয়ে রইল। আর জাঙ্কুক হাত সে ছেড়ে দিয়েছে অনেক আগে। এখন শুধু সে শান্ত চোখের দিকে তাকিয়ে হাসতে লাগলো। একদিন তে বাসায় ফিরে দেখলো বাসায় মিষ্টির ছড়াছড়ি, সবাই টপাটপ মুখে পড়ছে। তাকে দেখে তার মেজো চাচি একগাল হেসে বললেন, জাঙ্কুকের তো সেই চাকরি হয়েছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। এই ছেলেটা না সোনার চামচ নিয়ে জন্মেছে। কি কপাল দেখো, যেখানে সার্টিফিকেট নিয়ে বছর বছর ঘুরতে হয় সেখানে কেমন ওর টুপ করেই হয়ে গেল। তে কিছু বলল না, মিষ্টিতে হাতও দিল না। সে স্বাভাবিকভাবে রুমে চলে এলো। আজকে তারও চাকরি হয়েছে। না, বড় কোনো চাকরি না, একটা এনজিওতে ইন্টারভিউ দিয়েছিল, সেটার জন্যই আজ ডেকেছিল। কনফার্ম করেছে। সে কাউকে কিছু বলল না, চুপচাপ ফ্রেশ হলো। খেতে বসে শুনলো জাঙ্কুকের মা তাদের বাসায় সন্ধ্যায় নাকি এই খুশিতে দোয়া পড়াবে, তাই সবাইকে যেতে বলেছে। এটা নতুন না, জাঙ্কুকের মা সব কিছুতেই দোয়া পড়ান, বিপদে পড়লেও দোয়া পড়ান, খুশির কারণ হলেও পড়ান। তেমনি একবার জাঙ্কুক গাছ থেকে পড়ে গেল,
ছিল জাম গাছ, দুনিয়ার উঁচু। কোন দুঃখে উঠেছিল কে জানে। সেখান থেকে পড়েও ওই বান্দরের কিছু হলো না, হালকা পাতলা আঁচড় আর শুধু বাম পা ভাঙলো। সেই উপলক্ষে দোয়া রাখা হলো, তাদের সবার দাওয়াতও পড়লো। কোনো বিশেষ কারণে তাদের বাসায় যদি দুটো মাছি খেয়েও খাওয়ানো হয়, এই বাড়ির সবার দাওয়াত পড়ে। অবশ্য না গেলেও জোর নেই, যার ইচ্ছা যাও, না গেলে না যাও, কারো কোনো মাথা ব্যথাও নেই। জাঙ্কুকদের বাসায় সেই রাতেই তে প্রথম গেল। টিপটপ মার্জিত সুন্দর বাসা। সে জাঙ্কুকে না দেখলেও ঘুরে ঘুরে বাড়ি দেখছিল। তখন জাঙ্কুক এলো ক্যাচারে ভর দিয়ে, তাকে দেখে বলল, আরে টিয়া পাজে, আমাদের বাড়ি তো ধন্য হয়ে গেল, আপনার পা যে পড়েছে। তে তখন কলেজে, ভালো মন্দর জ্ঞান তার ভালোই আছে। এই ছেলে কেন তার পিছনে এতদিনে সে বুঝে গেছে। সে যেমন তার ছোটবেলা থেকে পোশাক ঘৃণা ভুলেনি, তার ধারণা এই ছেলেও তার ঘোষণা করা বক্তৃতার কথা ভুলেনি। ভুলে যাক বা মনে রাখুক, এতে তের কিছু যায় আসে না। যাই বলুক না কেন, সে তার কোনো কথার উত্তর দিল না। সে তার মতোই আবার ঘুরে ঘুরে বাড়ি দেখতে লাগলো। সেও ক্র্যাচারে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে তার সাথে সাথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বলল, এই তে, গায়ে কি মেখেছিস? আমার মাথা ঘুরছে কেন? তে সাথে সাথেই থামলো। জাঙ্কুকের মুখে মিটিমিটি হাসি। সেই হাসি নিয়েই বলল, একটু জড়িয়ে ধরতে তে, মাথা কেমন ঘুরছে। পড়ে গেলে আর এক সমস্যা, ডান পাও শেষ। জাঙ্কুকের ডান পা শেষ না হলেও সে ঠিকই উল্টে পড়লো। তে তার নাক বরাবর দিয়েছে এক ঘুষি। শুধু ঘুষি না, ভাঙা পায়ে দুটো লাঠিও মেরেছে। মেরে হনহনিয়ে চলে এসেছে। সে চলে আসাই শেষ, এরপরে কখনো আর সে সেই বাসায় যায়নি। এই তো কিছুদিন আগে জাঙ্কুকের বড় বোনের বিয়ে গেল। সবাই উল্টে পাল্টে বিয়ে খেলো, তে যায়নি। অবশ্য তার না যাওয়া নিয়ে কারো কোনো সমস্যা হয়নি, বরং তাদের বাড়ির মানুষ নিশ্চিন্তে বিয়ে খেয়েছে। এত বড় বাড়ি খালি রেখে যাওয়াও তো রিস্ক। তাই এবারও তে খেয়ে দিয়ে কাঁথা টেনে আরাম করে শুলো। কেউ ফিরেও দেখলো না। নিজেদের মতো হন্তদন্ত হয়ে সবাই রেডি হলো। তাকে ঘরের দায়িত্ব সুন্দর করে বুঝিয়ে দিয়ে খুশি খুশি চলেও গেল। এই বিশাল বাড়ি খুব কম সময়ই এমন খালি পাওয়া যায়। সব সময় একটা হাউকাউ লেগেই থাকে। তাই যখন নীরব হয় তের খুবই ভালো লাগে। সেই ভালো লাগা, চাকরি হওয়া সব মিলিয়ে তের মনে আজ খুব খুশি। সেই খুশি থেকে তে তার মায়ের আলমারি থেকে একটা শাড়ি পরলো। খয়েরি রঙের কালো পাড়ের শাড়িটা আজ তের গায়ে চমৎকার মানিয়ে গেল। কালো লম্বা সিল্কি চুলগুলো পিঠময় ছড়ালো। রেশমি চুড়ি পরলো। তারপর বিশাল সাইজের একটা মগে এক কাপ চা নিয়ে খালি পায়ে ছাদের দিকে দাঁড়ালো। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো। হেসে মনে মনে বলল, তার জীবনটা আসলেও অতটাও খারাপ না। তখনই তাদের গেট খোলার শব্দ হলো। তে এগিয়ে গিয়ে উকি দিল। জাঙ্কুক তাদের গেট ঠেলে বিশাল উঠান পেরিয়ে বাড়ির দিকে আসছে। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেললো, তবে নড়ল না। এই বাসায় কলিং বেল নেই, এক সময় ছিল, নষ্টের পর আর ঠিক করা হয়নি। অবশ্য করেই বা কি হবে, বাড়ি ভরা মানুষ। রাত ছাড়া দরজা লাগানোই হয় না। যার যখন খুশি আসছে যাচ্ছে। সেই দরজা আজ বন্ধ, ভালোভাবেই বন্ধ। তাই দরজা ধরে যতই ঝাঁকাঝাঁকি করো, এই দরজা আজকে খুলবে না। তাই স্বাভাবিকভাবে চায়ের চুমুক দিল। ঠিক তখনই জাঙ্কুক তার বরাবর উঠোনে সে দাঁড়ালো। দৃষ্টি তার দিকেই। একতলা বাড়ি, দূরত্ব তো বেশি না। তখনই তের সেই দিনের কথা মনে পড়লো। তখন সে সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে। ছোট চাচির দাদি মারা গেছেন। সবাই গেছে তাদের বাড়িতে, শুধু ছোট বাচ্চারা বাড়িতে। বাড়িতে বড়রা না থাকলে ছোটদের ঈদ লেগে যায়। সেই দিনও গেল। এই চিৎকার চেঁচামেচি তের ভালো লাগে না। সে ছাদে এসে দরজা বন্ধ করে বসে রইল। হাতে তার একটা বই। মনোযোগ দেবে তখনই ছাদের দরজা ধুমধাম পড়তে লাগলো। সে কানেও নিল না। পুরনো আমলের দরজা, ভেঙে ফেলার মতো। আপাতত এই বাড়িতে কেউ নেই। তাই সে নিশ্চিন্তে ছাদের কার্নিসে পিঠ ঠেকিয়ে বসে রইল। কিছুক্ষণ পরেই জাঙ্কুক এসে তার সামনে দাঁড়ালো। সে অবাক হয়ে তাকালো। এই ছেলে কখন আসলো?
আসলো তো যেমন তেমন, ছাদে এসেছে কিভাবে? তখনই সে খেয়াল করলো জঙ্কুকের মাখন রঙের টি শার্টে সবুজ সবুজ কিছু একটা লেগে আছে। তে অবাক হয়ে সুপারি গাছের দিকে তাকালো। তাদের ছাদের সাথেই বেশ কয়েকটা সুপারি গাছ। তার আর বুঝতে বাকি রইল না। সে বিরক্তিতে চেপে উঠে দরজার দিকে যেতে লাগলো। জঙ্কুক তার ওড়না টেনে ধরলো। সে শান্তভাবে ঘুরে দাঁড়ালো। তার শান্ত চাহনি জঙ্কুকের ধারও ধারলো না, আরো শক্তভাবে ওড়না হাতে পেঁচালো। তে আর দেরি করলো না, হনহনিয়ে এগিয়ে এলো। হাতের বই দিয়েই এলো পাথারি কয়েকটা লাগিয়ে দিল। বইয়ের কোণা লেগে তার কানের পাশে ছিলেও গেল, তাতে জঙ্কুকের কিছু এলো গেল না। সে ঠোঁট ছাড়িয়ে হাসলো আর ওড়না আরো শক্ত করে ধরলো। তে কণ্ঠে তেজ নিয়ে বলল, ওড়না ছাড়। না তো কি করবি? ওড়না নিয়ে মেয়েদের মতো গলায় জড়াবি? জঙ্কুক আবারও হাসলো। পকেট থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিয়ে বলল, এই শব্দটা করে বল, তাহলেই ছেড়ে দিব। তে কাগজ হাতে নিল। সেখানে 3টে শব্দ লেখা। তা দেখে সে শীতল চোখে চাইলো, তারপর গলা থেকে ওড়না ফেলে হনহনিয়ে চলে গেল। সেই দিনের কথা মনে পড়তেই তে চমকে উঠল, সাথে সাথে আবার নিচে উকি দিল। জঙ্কুক সেখানে নেই। সে দীর্ঘশ্বাস ফেলে ঘুরতে দেখলো জঙ্কুক দাঁড়িয়ে আছে। গায়ে সাদা শার্ট কুঁচকে গেছে, সবুজ শ্যাওলা মাখামাখি। জঙ্কুক সেই সবুজ শ্যাওলা ঝাড়তে ঝাড়তে সামনে এলো। এসে স্বাভাবিকভাবেই তার হাত থেকে টেনে চায়ের মগটা নিল। তাতে চুমুক দিয়ে বলল, শাড়ি পরেছিস কেন? বিচ্ছিরি লাগছে। আবার চুল ছেড়ে এই ভর সন্ধ্যায় কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছিলি? আমি তো প্রথমে দেখে আটকে উঠেছিলাম, ভাবলাম শেওড়া গাছের পেতনি বুঝি। তে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। এই ছেলের সাথে কথা বলার রুচি তার কখনোই হয় না, আজও হলো না। সে সাইড কেটে চলে যেতে নিল। জঙ্কুক তার বাহু খামচে ধরে টেনে সামনে আনলো। তে ব্যথার চেয়ে মেজাজ খারাপ হলো বেশি। সে জঙ্কুককে ধাক্কা দেওয়ার জন্য 2 হাত তুলতেই জঙ্কুক তাকে ঠেলে দেওয়ালের সাথে চেপে ধরলো। শুধু হাত দিয়ে না, পুরো শরীর দিয়ে। তার হাতে চায়ের কাপ ছিল, উল্টে সব তাদের গায়ে পড়লো। তার খয়েরি শাড়ি দেখা না গেলেও জঙ্কুকের সাদা শার্টে তা ফুটে রইল। অবশ্য এই নিয়ে এই ছেলে তেমন মাথা ব্যথা দেখা গেল না। তার পুরো ধ্যান তখন অন্য কোথাও। তে লাফালাফি ঝাঁকাঝাঁকি কিছুই করলো না। সব সময়ের মতো ঠান্ডা চোখে তাকালো, যার অর্থ তোকে আমি খুন করব। জঙ্কুকও সব সময়ের মতো হাসলো, হেসে বলল, আমার সব কিছুতেই তোর জ্বলে না? তাহলে কথায় ছোঁয়ায় আর ওই যে আমি এত কষ্ট করে চাকরি জোগাড় করলাম, এটাতেও? তোর চাকরি হয়েছে শুনে আমি সাথে সাথে 1 গাদা মিষ্টি পাঠালাম। তা না হলে আমার কোন ঠেকা তোদের পুরো গোষ্ঠীকে বসে বসে মিষ্টি খাওয়াবো? আর তুই কি করলি? তে উত্তর তো দিলই না, মুখ ফিরিয়ে নিল। জঙ্কুক চাপা ধরে আবার তার দিকে ফেরালো। ফিরিয়ে বলল, বল, সব সময় চাপায় তালা মেরে তো কাজ হবে না। তাই আজকে বল, আমার কোন টাকা এত মরে বেঁচে চাকরি খুঁজে বের করার? আমার কোনো তাড়া আছে? যত তাড়া তো তোর বিয়ের জন্য তো মরে যাচ্ছিস। তোর জন্য তো হন্য হয়ে চাকরি খুঁজে বের করলাম, সেখানেও সমস্যা। গেলি না কেন আমার বাসায়? সেই আমাকেই দৌড়ে দৌড়ে আসতে হয়। বল, কিসের এত অহংকার তোর? তে দাঁতে দাঁত চাপলো। সে এবারও জঙ্কুকের কোনো কথার উত্তর দিল না, শুধু বলল, সরবো তো, তার আগে ফরজ কাজ করি। বিয়ের জন্য মরে যাচ্ছিস তুই, জান বাঁচানো ফরজ, বিয়েও ফরজ। এখন আমারও আর সমস্যাও নেই, তোর মতো হাতিকে অনায়াসেই পালতে পারবো। তাই আয়, তোর জান বাঁচিয়ে দি। নে বল, কবুল। খবরদার 1 বার বলবি না, 3 বার বলবি, তা না হলে চাপা ছুটিয়ে ফেলবো। তে এবার ছোটানোর জন্য নিজের চেষ্টা করলো। জঙ্কুক হাসলো, হেসে বলল, তোর সাধ্যর বাইরে রে। কখনো কিছু বলি না বলে নিজেকে দাবাং মনে করা শুরু করেছিস নাকি? এখন ঝটপট বল, আজ আমি ছাড়বো না, তোর কসম। তখনই উঠানে বাড়ির সবার আওয়াজ পাওয়া গেল। কয়েকজন দরজা ধরে ঝাঁকাঝাঁকিও করছে, সাথে গলা ফাটিয়ে ডাকছে। তে দীর্ঘশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোকে ঘৃণা করি, আগেও করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব। কবুল কবুল কবুল। জঙ্কুক এবার হাসলো না, নিচু হয়ে তের কানের কাছে মুখ নিল।
ফিসফিস করে সেও 3বার কবুল বলল। 1000বার, লক্ষবার, কোটিবার কবুল বলেই সাথে সাথে সরে দাঁড়ালো। তে এমনিতেই শাড়ি পরেছিল, কোনো পিনটিন নেই, ধস্তাধস্তিতে আঁচল পড়ে গেছে। জঙ্কুক সেই আঁচল যত্ন করে গুছিয়ে তুলে দিল। এলোমেলো চুল কানের পিছনে গুজে বলল, তুই ঘৃণাই করতে, তোর ভালোবাসা চাইকে। যদি চাইতাম, ছোটবেলা থেকে এই পর্যন্ত কতবার যে তোকে দেখে থমকেছি, কতবার এই চুলের প্রেমে পড়েছি, কতবার এই চোখের মায়ে হারিয়ে গেছি। এই যে শাড়ি পরেছিস বলে আমি মরে যাচ্ছি। চুরির টুংটাং শব্দে ভিতর জ্বলে ছাই হচ্ছে। সব জানিস তুই, জেনে না ভালোবেসে তুই কই থাকবি। আমি চাইনি বলেই তুই ভালোবাসিসনি, তাই ঘৃণাই কর। তোর ঘৃণার ধার ধারে কে? তে আর একটা টু শব্দ করলো না, নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার নিজের হিসাব নিজের কাছেই আজ বড় এলোমেলো লাগলো। তারপর ধীরে ধীরে নিচে নেমে এলো। দরজা খোলা দরকার, তা না হলে মনে হয় আজ এরা দরজা ভেঙেই ফেলবে। তে কুচি গুছিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার গায়ে ধূসর রঙের শাড়ি, মাথা গুছিয়ে খোপা করতে করতে বাইরে হাউকাউ শুনলো। তাদের বাড়িতে এসব নতুন না। সকাল হলেই কেউ টুথপেস্ট, কেউ জুতা, কেউ চিরুনি, আবার কেউ বাথরুমে গিয়ে ঘন্টা লাগিয়ে বসে আছে। আবার কেউ চা পেলে তো মুড়ি পেল না, কেউ মুড়ি পেল তো চা পেল না। এইসব নিয়ে চিৎকার চেঁচামেচি হতেই থাকে। এগুলো স্বাভাবিক, তবে আজ অন্যরকম মনে হলো। সবকিছুর সাইড কেটে চলে যাওয়ার অসাধারণ প্রতিভা আছে তার। সেই প্রতিভা থেকেই সে একবারে রেডি হয়ে ব্যাগ হাতে বের হলো। 10টার মধ্যে অফিসে থাকতে হয়। তখনই তাকে দেখে তার মেজো চাচি বড় আফসোস নিয়ে বলল, তে শুনেছিস কি হয়েছে? তে উত্তর দিল না। অবশ্য তার দেওয়া না দেওয়াতে কিছুই আসবে যাবে না, চাচির মুখ চলতেই থাকবে সে জানে। বরং সে তার জুতা খুঁজতে মন দিল। তার 4 বাপ চাচার এই ঘরের হাফ ডজন মেয়ে আছে, সবার সাইজই প্রায় এক। যে যারটা পায় নিয়ে দৌড় দেয়। জঙ্কুক নাকি বিয়ে করে ফেলছে। কি ফাজিল ছেলে রে বাবা! ভাইয়া ভাবি কত আশা করে রেখেছে, খুঁজে টুজে পরীর মতো বউ আনবে, আর তলে তলে দেখো এই ছেলে কি করে রেখেছে। আবার কি সুন্দর সবার কাছে গলা ফাটিয়ে বলেছে, লজ্জা লজ্জা, ভয় ডর এই ছেলের মধ্যে একটুকুও নেই। তের হাত একটুর জন্য থামলো, তবে মেজো চাচি থামলেন না। সে তার মতোই বলল, কোথাকার কোন মেয়ে বিয়ে করেছে হতচ্ছাড়া কে জানে, নামও বলছে না। এদিকে ভাই ভাবির অবস্থা খারাপ, নিশ্চয়ই জাদুটোনা করেছে বুঝলি। এক ছেলে, দেখতে শুনতে মাশাআল্লাহ, ভালো চাকরি, ভাই ভাবি কেঁদে কেটে মরে যাওয়ার জোগাড়। চাচির ভাই ভাবির মরে যাওয়ার খবর তের কিছু এলো গেল না। তার জুতা নেই, একটা নতুন স্যান্ডেল পেল, কার কে জানে, তবে পায়ে ঠিক এলো। সে সেটাই পায়ে দিল, দিয়ে স্বাভাবিকভাবেই বেরিয়ে গেল। রাতে বাসায় এসে শুনলো আর এক কাহিনী। তার মামা বিয়ের এক সম্বন্ধ এনেছে, ছেলে ভালো, তারা কাল দেখতে আসবে। তে শুনে সোজা বলল, সে আর বিয়ে করতে চায় না, এমনিই ভালো। এখন সে নিজের দায়িত্ব নিজে নিতে পারবে, তাই তাদের যদি বোঝা মনে হয় বলে দিতে সে চলে যাবে, নিজের মতো থাকবে। তার কথায় বাড়ির মানুষের কোনো প্রতিক্রিয়া হলো না। তাদের এমন ভাব, বাড়ির বড় মেয়ে 3বার বিয়ে ভেঙেছে, সে মনের দুঃখে এমন কিছু বলতেই পারে, এগুলোকে ধরতে নেই। তারাও ধরলো না। পরের দিন অফিস থেকে ফিরতে দেখলো ঘর ভর্তি মেহমান। সে আর টু শব্দ করলো না, যা হবার হোক। সেই অবস্থায় ছোট চাচি তাকে ধরে নিয়ে গেল। আর এবার ঝট করে পছন্দ হয়ে গেল। তার বাপ চাচারা তো আর এক ধাপ এগিয়ে, 3বার বিয়ে ভেঙেছে, তাই এবার আর তারা রিস্ক নেবেন না। কথা ঘুরিয়ে ফিরিয়ে আজ রাতেই বিয়েতে নিয়ে এলো। ছেলেপক্ষরাও রাজি। ব্যাস, এখন যা করার সব করবে কাজে। কিছু সময়ের মাঝেই বাড়িতে বিয়ের ধুম লেগে গেল। ছেলের বাড়ির মানুষ গেল বিয়ের কেনাকাটা করতে, আর তাদের বাড়ির মানুষ ব্যস্ত হয়ে গেল খানা পিনার ব্যবস্থা করতে। আর এদিকে তে রুমে আসলো ক্লান্ত ভাবে। বিয়ে নিয়ে তার কোনো আলাদা মাথা ব্যথা নেই, ব্যাস ঝামেলা চুকলেই সে বাঁচে। সে জামা কাপড় নিয়ে বাথরুমে গেল। এত ঝামেলায় তার মাথা ঘুরছে, গোসল করলে যদি একটু ভালো লাগে। সে বাথরুমে এসে মাথায় পানি দিতে দরজায় ধুমধাম পড়তে লাগলো। সে বিরক্ত হলো, এই বাসায় কি শান্তিতে একটু গোসলও করা যাবে না?
সে বিরক্তি নিয়েই দরজা একটু ফাঁক করলো। কি এত ইমার্জেন্সি দরকার যে দরজা ভেঙে ফেলতে হবে? দরজা একটু খুলতেই ছেলে জঙ্কুক ঢুকে গেল। তার গায়ে ফর্মাল শার্ট প্যান্ট। অফিস থেকে ফিরে মনে হয় আর বাসায় যায়নি, ডাইরেক্ট এখানে এসেছে। নিয়ে ঘেমে একাকার সে। তে অবাক হলো না যে তিনটা বিয়ে ভেঙেছে, এটা শান্তিতে হতে দেবে কি করে? সে সাইডে থেকে গামছা নিয়ে গায়ে পেঁচালো তার ভেজা শরীর। এই ছেলের অবশ্য ডানে বামে হুঁশ নেই। সে চিবিয়ে বলল, তোর কয়টা বিয়ে লাগে? তে উত্তর দিল না। সে সাইড কেটে বেরোতে চাইলো। কেউ এসে পড়লে বিরাট ঝামেলা হয়ে যাবে। জঙ্কুক দিলে তো সে টেনে ধরলো। ধরতেই তে হাতে কয়েকটা পটাপট কিল বসালো। বসাতে বসাতে ফিস ফিস করে বলল, খবরদার খবরদার বললাম, গায়ে টাচ করবি না। তের কিল জঙ্কুকের কিছুই এলো গেল না। সে আরো শক্ত করে ধরে বলল, তো কে করবে? কার জন্য এই ধুয়ে মুছে সাফ হচ্ছিস? আমার বউ তুই, তোর সাহস কি করে হয় অন্যর জন্য রেডি হতে? জোর করে কবুল বললেই বউ হয় না। ছাড় জঙ্কুক, তোর মাথা আমি ফাটিয়ে ফেলবো বলে দিলাম। জঙ্কুক এক সেকেন্ডের জন্য থামলো, তারপর হাত ছেড়ে দিল। তে পাশের দেওয়ালে হাত রেখে একটু ঝুঁকে শান্ত কণ্ঠে বলল, তাহলে কি করলে বউ হয় বল? সে সব সময়ের মতো শান্তভাবে বলল, রাতে আমার বিয়ে। সেই বিয়ের আগে তোর পুরো গোষ্ঠীকে রাজি করিয়ে নিয়ে আয়। বাথরুমের ছাদে সবাই চুপি চুপি সব করতে পারে। কেউ এসে চাইলে জোর করেই আমি হয়ে যাব না তার। আমাকে পেতে হলে পুরো দুনিয়ার সাথে লড়তে হবে, পুরো দুনিয়া নিয়ে আসতে হবে। তো যা, লড়ে সবাইকে নিয়ে আয়। তোর বউ তুই নিয়ে যা। জঙ্কুক হাসলো। তোর বউ শব্দটা তার কাছে বড়ই মধুর লাগলো। সে হেসে বলল, নিয়ে আসলে খুশি খুশি তুই আমার হবি। তে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। সে জানে এটা কখনো সম্ভব না। জঙ্কুকের ফ্যামিলি কখনো তার মতো মেয়েকে মেনে নিবে না। ছেলের কথায় পুরো গোষ্ঠীকে দাওয়াত করা যায়, তাদের সাথে কথা বলা যায়, মেশা যায়, তবে বউ হিসাবে সেই বাড়ির মেয়েকে আনা যায় না। এটাই সত্য, এটাই বাস্তব। তারা চায় কচি ডানা কাটা পরি। সে সাধারণ, বড়ই সাধারণ। তার মতো সাধারণ মেয়েকে পাগলের মতো ভালোবাসার জন্য এই প্রথম জঙ্কুকের জন্য তার মায়া হলো। সেই মায়া থেকেই নরম সুরে বলল, হ্যাঁ হব, তবে যদি হই একদিন তুই ঠিক পস্তাবি জঙ্কুক। বাস্তবতা বড়ই কঠিন। যখন দেখবি নিজের বন্ধু বান্ধব সুন্দর স্মার্ট, তাদের যে বয়সে ছোট পরীর মতো বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন পস্তাবি, আফসোস করবি। তখন আর এই পাগলামিগুলো থাকবে না। জঙ্কুক একটু এগোলো, নিচু হয়ে বলল, একটু চুমু খাইতে? এই যে তোর গোলাপি মিষ্টি ঠোঁটে, এই একটু, শুধু ঠোঁটে একটু ঠোঁট ছোঁয়াবো। এই হাফ কি এক সেকেন্ডের ব্যাপার স্যাপার? খাই প্লিজ। তে দাঁতে দাঁত চাপলো, চেপে দু হাতে জঙ্কুকের চুল টেনে ধরলো। তাকে এতক্ষণ কি বললো সে? জঙ্কুক হাসলো। ছোটবেলা থেকে যে মার হজম করে ভালোবেসে যাচ্ছে, সে অন্যের বউকে দেখে আফসোস করবে? সে হেসে বলল, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব, তবে তুই পাল্টি মারিস না। তোকে আমার বিশ্বাস নেই। যদি মেরেছিস তে, তোকে আমি খুন করব। খুন করে পেঁয়াজ ছাড়াই ভুনা করে খাবো। তে দীর্ঘশ্বাস ফেললো, ফেলে হাত সরিয়ে নিল, নিয়ে বলল, আর যদি না পারিস? আমি মরে যাব। নিজের বউকে অন্যর বউ হিসাবে দেখি কি করে বলতো? তুই মান আর না মান, ওই 3 কবুলের মূল্য আমার কাছে অনেক। আর ওই মরে যাওয়ার চেয়ে এই মরে যাওয়া আমার কাছে অনেক ভালো। বলেই জঙ্কুক বেরিয়ে গেল। সে যেতেই তে হাত পা ছড়িয়ে বাথরুমে বসে রইল। সে তার অবস্থান জানে, জানে বলে কখনো ভালোবাসার মতো আবেগে গা ভাসায়নি। নিজের মতো থেকেছে, মন দিয়ে পড়ালেখা করেছে। আজ কেন এই আবেগটাকে কাবু করেছে? হাঁটুতে মাথা রেখে নিঃশব্দে কান্না করতে লাগলো। সে বের হলো অনেকটা সময় পরে। বেরিয়ে দেখলো পুরো বাড়ি ঠান্ডা। জঙ্কুক যে গ্রহণ লাগিয়ে ফেলেছে সে বুঝলো। অবশ্য কোন দিক দিয়ে লেগেছে সেটা সে বুঝতে পারলো না। বুঝলো তাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের কাছ থেকে। তারা খুশিতে বাকবাকুম করছে।
তাদের পাগপাগমের কারণ ছেলেপক্ষ বিয়ের কেনাকাটা করতে গিয়ে আর আসেনি। ফোন করে বলেছে তাদের পক্ষে এই সম্বন্ধ করা আর সম্ভব না। আর এদিকে জামাইয়ের জন্য 5টা আস্ত মুরগি রোস্টের জন্য ফ্রাই করা হয়েছে। সেগুলো কিভাবে ছাদে নিবে তারা সেই পায়তারা করছে। বাড়ির সবাই থমের আছে বলে সুযোগ করে উঠতে পারছে না। তে হাঁপ ছাড়লো। যাক, এক ঝামেলা শেষ হয়েছে। সে হাঁপ ছেড়ে বালিশে চুল বিছিয়ে আরাম করে শুলো। কান্নার কারণে মাথা ভার হয়ে আছে। ভেজা শরীর নিয়ে অনেকটা সময় ছিল। জ্বর আসবে কিনা জানে না। সকালে আবার অফিস আছে। ধুর, মাথা ভারের সাথে সাথে তার চোখ লেগে এলো। ঘুম ছুটে গেল জিমিনের ঝাঁকাঝাঁকিতে। সে চোখ খুলতেই ঝরঝরিয়ে কান্না করে বলল, জাঙ্কুক ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে। রাগারাগি করে নাকি ঘর থেকে বের হয়েছিল। তে শান্তভাবেই উঠে বসলো। বসে হেসে ফেললো। হেসে বলল, নতুন কি? 2 দিন পর পরই তো এটা ওটা তাকে ওড়াতেই থাকে। স্টিল বডি তার কিছু হবে না। তবে তুই কান্না করছিস কেন? সে চাচির ভাইয়ের ছেলে, আমাদের কি? জিমিন আগুন চোখে তাকালো। তাকিয়ে বলল, তুই কত স্বার্থপর রে আপা। তার এই অবস্থা তোর জন্য বাড়ির সাথে লড়ছে, আর তুই বলছিস আমাদের কি? তে আবারও হাসলো। তবে এ হাসি মলিন। সে সত্যিই স্বার্থপর বলেই জাঙ্কুকের দিকে হাত বাড়াতে পারেনি। আঙুল যে উঠবে তার দিকে। সবাই বলবে যে সুন্দর টাকাওয়ালা ছেলে দেখেছে অমনি পটিয়ে গলায় ঝুলে পড়েছে। অথচ সেও লেখাপড়া করেছে, সব সময় ভালো রেজাল্ট করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। তে বলল, তোরা সব জানতি না? আমার সব খবর তোরাই পাচার করতি। জীবন কথা বলল না। রাগে বসে ফুঁসতে লাগলো। সে কোথায় আর আমি কোথায়? এটা কি সম্ভব? তুমি একবার এগিয়ে যাও, তাহলে দেখবে সব সম্ভব। তে আর কিছু বলল না। আবেগে ভেসে যাওয়ার মতো মিশেলা এমন হবে সে আগে জানতো। তখনই মেজো চাচি রুমে আসলো। তার মুখ থমথমে। সে এসে হাত টেনে দাঁড় করিয়ে বলল, ভালোবাসা নিয়ে বাজি খেলতে নেই। হারলে কুল পাওয়া যায় না। সে সবার সাথে একা লড়ছে। এখন তোর বেলা, আয়। বলেই মেজো চাচি নিজে হাত ধরে তাকে হসপিটালে নিয়ে এলো। নিজের ভাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ডানা কাটা পরীর মতো বউ দিয়ে করবেটা কি? যদি ছেলেই ভালো না থাকে, চোখের সৌন্দর্য না, ছেলে মেয়েদের সুখ দেখতে চেষ্টা করো। বলেই তিনি তের মাথায় হাত রাখলেন। রেখে তার ভাবির দিকে তাকিয়ে বললেন, আমার এই মেয়েটার মতো ভালো মেয়ে দ্বিতীয় আর একজনকেও পাবে না ভাবি। এই মেয়েটা কিন্তু তোমার ছেলেকে ছাড়া দিব্যি ভালো থাকবে। সব কষ্ট হজম করে কিভাবে ভালো থাকতে হয় এই মেয়েটা ছোটবেলা থেকে ঠিক জানে। কিন্তু তোমার ছেলে থাকতে পারবে তো? আমাদের মেয়ে ফেলনা না। তবু আমি একে কেন এনেছি জানো? আমি জানি জাঙ্কুক কখনো ভালো থাকবে না। তখন যেন নিজেকে সান্ত্বনা দিতে পারি। ফুপু হয়ে অন্তত নিজের টুকু তো করেছিলাম। এখন তোমাদের জিজ্ঞেস করছি শেষবারের মতো, কারণ এই মেয়েকে নিয়ে একবার যদি আমি হসপিটাল থেকে বেরিয়ে যাই আর কখনো জাঙ্কুক তার চেহারা দেখবে না। এখন বলো, তোমরা ছেলের জন্য কি চাও? তার সুখ নাকি তোমাদের চোখের শান্তি? জাঙ্কুক চোখ খুলতেই দেখলো তে তার সামনে বসা। গায়ে ঘরের সাধারণ 3 পিস, মাথায় হালকা ঘোমটা টানা। সে বসে আছে একদম চুপচাপ। তার মাথায় হাতে পায়ে প্রায় সবখানি ব্যান্ডেজ, গাল মুখ কাটা ছেঁড়া। সে অবশ্য গাড়িকে আসতে দেখেছে। ইচ্ছা করলে সরে যেতে পারতো, সে সরেনি। ভাগ্যের উপরে ছেড়েছে। যদি বাঁচে গোষ্ঠী গেলাই, তার সাথে কেলাবে ওই মেয়েকে। ইচ্ছা মতো কেলিয়ে নিয়ে ওড়াল দেবে। বাকি সব জাহান্নামে যাক। আর মরলে তো কাহিনী খতম। যেহেতু মরেনি সেহেতু তুইও খতম। মনে মনে বলে সে এই অবস্থায় ঠোঁট ছাড়িয়ে হাসলো। হেসে আস্তে আস্তে বলল, এমন ফকিনির মতো বসে আছিস কেন? ভিড়তে লাগলে রাস্তায় যা, আমার সামনে কি? তে শান্ত চোখে তাকালো। তার তাকানো দেখে জাঙ্কুক বলল, সহি সালামত আপাতত বডির কোনো অংশ নেই। মার জমা রাখ, পরে দিস। তবে ধৈর্য না কুলালে এগিয়ে আয়, ঠোঁটটা ভালো আছে, কামড়ে দিয়ে যা। তে সত্যিই উঠলো। তার ওঠা দেখে জাঙ্কুক অবাক হয়ে বলল, তুই সত্যি কামড়াতে আসছিস নাকি? তে হেসে বলল, হ্যাঁ। জাঙ্কুক গাড়ির ধাক্কায় এতটাও ধাক্কা খায়নি যতটা তের হাসিতে খেলো। মেয়েটা হাসে না বললেই চলে। সে ছোটবেলা থেকে দেখেছে সব সময় চুপচাপ শান্তশীল।
টলটলে দিঘির পানির মতো, যে দিঘি দেখলে তার টুপ করে ডুবে যেতে ইচ্ছা করে। ডুবে যেতে তো দেয় না এই মেয়ে, তাই সামনে গেলে খুঁচিয়ে রাগিয়ে দেয় সে। সেই রাগিনী আজ হাসছে। সেই হাসিতে মুগ্ধ হয়ে জাংকুক বলল, আই দেখি তোর কত সাহস, হাতের তো খুব স্পিড, এবার মুখেরটা দেখি। তে কিছু বললো না, এগিয়ে গিয়ে জাংকুকের পাশে বসলো আর সত্যি সত্যি চুপ করে আলতো করে ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়ালো। এই হাফ সেকেন্ডের মতো জাংকুক সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। তার চোখে পানি এসেছে, সে সেই পানি নিয়ে চোখ বন্ধ করে ফেললো। ফড়িংয়ের মতো পানির ওপরে ওড়াউড়ি করছিস কেন, নয় চলে যা নয় ডুবে যা। তে আবারও হাসলো, হেসে জাংকুকের বুকে আস্তে করে মাথা রাখলো, রেখে বলল, যা ডুবে গেলাম। জাংকুক চোখ বন্ধ করে হাসলো। তার হাতে স্লাইন, মাথায় ব্যান্ডেজ। সেই হাত নিয়ে সে জড়িয়ে ধরলো তেকে। তে জাংকুকের বুকে মুখ রেখে মুচকি হাসলো, হেসে তার বুকে ব্যান্ডেজের উপরে চেপে ধরলো। আর জাংকুক সব সময়ের মতো শুধু ঠোঁট ছাড়িয়ে হাসলো।